কোশ্চেনটা দেখো যে চ্যাপ্টার 3 থেকে কি ধরনের কোশ্চেন বোর্ডে এসছে, 2019 এ কি আসছে, 2018 এ কি আসছে। আমরা খুব রিসেন্ট দুইটা দেখি, 18 আর 19। তো 18 আর 19টাই আমরা দেখি। তো দেখো মানে কেমন হয় আজকের সেশনটা। এটা হচ্ছে গিয়া অলমোস্ট 2018 এ দুইটা সেট হয়েছিল, একটা সেট এ, একটা হচ্ছে সেট বি। সেট এ তে যেটা 4 নম্বর সিকিউ, সেটা হচ্ছে গিয়া চ্যাপ্টার 3 থেকে। সেট এর 4 নম্বর সিকিউ, একেবারে নাম্বার 4 নম্বর সিকিউটাই হচ্ছে তোমার চ্যাপ্টার 3 থেকে। এখন চ্যাপ্টার 3 থেকে এই যে কোশ্চেনটা তোমরা নোটিস করতেছো, সেই কোশ্চেনটা দেখো এইটার সলভটা কি হবে। তোমরা দেখছো ওই যে এতে কি বলা আছে, হোয়াট ইজ পোলারিটি, হোয়াট ইজ পোলারিটি। এখন তোমরাই চিন্তা করো যে কালকে ক্লাসে না এটা নিয়ে কথা হলো, হোয়াট ইজ পোলারিটি, ঠিক না? মানে আমি এটা অ্যাটলিস্ট তোমাদেরকে এখন দেখিয়ে একটা জিনিস অন্তত পক্ষে মেকশিওর করাতে পারবো যে দেখবা যে আমি যে আমার ক্লাসগুলোর বাইরে কিছু আছে কিনা। হোয়াট ইজ পোলারিটি, এটা কালকের ক্লাসে আমি কি বলি নাই যে পোলারিটি কি, ঠিক না? আমি বললাম না যে পোলারিটি পোলার ডাইপোল, ঠিক না? তো ফেনোমেনাটা বলছিলাম না যে দিস ফেনোমেনা ইজ কল্ড পোলারিটি। তো পোলারিটিটা তো ডেফিনেটলি কালকের ক্লাসে যেটা পার্শিয়াল পজিটিভ এন্ড পার্শিয়াল নেগেটিভ বা পোলার মলিকিউল প্রডিউস হওয়াটাই তো পোলারিটি, বিকজ অফ ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি। হোয়াই আয়রন ইজ কল্ড ট্রানজিশন মেটাল, হোয়াই আয়রন ইজ কল্ড ট্রানজিশন মেটাল। তো বলতেছে যে আয়রন কেন ট্রানজিশন মেটাল, এটা নিয়েও কথা হয়েছে। এটার আনসার হচ্ছে এরকম যে ফার্স্ট অফ অল বলতে হতো যে তোমার ট্রানজিশন মেটালের ডেফিনেশনটা, ট্রানজিশন মেটাল কি সেটা ডেফিনেশন দেওয়া। ডেফিনেশন দেওয়ার পরে যেমন তুমি যখন বলতা যে দা এলিমেন্ট অফ হুইচ হ্যাজ মিনিমাম ওয়ান স্টেবল আয়ন উইথ পার্শিয়াল ফিল্ড ডি অরবিটাল ইজ কল্ড ট্রানজিশন মেটাল। দেন ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখাতা আয়রনের, এন্ড আয়রনের যে আয়ন ফেরাস এন্ড ফেরিকের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখাতা। তো ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখানোর পরে তুমি কি বলতে পারতা না যে আয়রন হ্যাজ ফেরাস এন্ড ফেরিক হ্যাভ পার্শিয়াল ফিল্ড ডি অরবিটাল, সো দ্যাট আয়রন ট্রানজিশন। আয়রন এই কারণেই ট্রানজিশন যে আয়রন হ্যাজ টু আয়ন, যেটা একটা ফেরাস আয়ন একটা হচ্ছে ফেরিক আয়ন, এন্ড ফেরাস এন্ড ফেরিক আয়ন বোথ হ্যাভ পার্শিয়াল ফিল্ড ডি অরবিটাল। দুজনের কাছে কি আছে, পার্শিয়াল ফিল্ড ডি অরবিটাল আছে, আর দিস ইজ ওয়াই দে আর ট্রানজিশন। এই 2 মার্ক পাওয়ার জন্য ট্রানজিশনের ডেফিনেশন, আয়রনের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখিয়ে জাস্ট এটা মেনশন করা। দেন সি এর কোশ্চেনটা দেখো, সি এর কোশ্চেনে বলছে এ টু ডি ইজ আ গ্যাস, এ টু ডি ইজ আ গ্যাস, এক্সপ্লেইন হোয়াই। এ টু ডি ইজ আ গ্যাস, এক্সপ্লেইন হোয়াই। তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এ বলা আছে কি জানো, n-2 s1, আর যেখানে n ইকুয়াল টু 3, তাহলে n ইকুয়াল টু 3 হলে n-2 মানে কি 1s1 না? তো 1s1 কার, হাইড্রোজেন। 1s1 হুজ, হাইড্রোজেন। তো এ এলিমেন্ট কি, হাইড্রোজেন। এবার আসো ডি এলিমেন্টের কথা বলছে, NH2 আর NP হলো 4। ডি এলিমেন্ট NH2 NP4, NH2 NP4 n equal to 3 হলে 3H2 3P4। তো 3H2 3P4 কার হয়? 3H2 3P4 আমি তো জানি যে সালফার হয়, তোমরাও বের করতে পারবা যেটা সালফার। NH2 NP4 হচ্ছে তোমার হচ্ছে 3H2 3P4, 3H2 3P4 গ্রুপ 16 এর এলিমেন্ট, গ্রুপ 16 এর এলিমেন্ট, এন্ড গ্রুপ 16 এর এলিমেন্ট হচ্ছে সেকেন্ড পিরিয়ডে অক্সিজেন, থার্ড পিরিয়ডে সালফার। এটা আইডেন্টিফাই করা কোনো ব্যাপারই হতো না। তাহলে হাইড্রোজেন এন্ড সালফার মিলে A2D কম্পাউন্ড, তার মানে কি হাইড্রোজেন সালফাইড। And remember one thing, তোমাদের কালকে যারা ছিল, লাস্ট কোশ্চেন, লাস্ট পার্ট অফ দ্য সেশন, একদম লাস্ট পার্ট অফ দ্য সেশন, I have discussed
যে at room temperature water is liquid but hydrogen sulfide is gaseous, মনে আছে? at room temperature water is liquid hydrogen sulfide is gaseous এক্সপ্লেইন করতে বলা ছিল, ঠিক না? and সেটা ছিল effect of hydrogen bond, and that was the effect of hydrogen bond, remember. এখন এই কোশ্চেনটা একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলছে। প্রবলেমটা কি জানো? এই কোশ্চেনটা অনেক স্টুডেন্ট স্কিপ করছে জানো, শুধু এই কোশ্চেনটার জন্য। কি জন্য স্কিপ করছে জানো? কারণ স্টুডেন্ট তোমাদেরকে পড়িয়েছি বা আগেও সবাইকে যেভাবে পড়াই সেটা হচ্ছে এরকম যে ওয়াটার লিকুইড হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস, এটা যখন এক্সপ্লেইন করি তখন ফুল আনসারটাই হচ্ছে ওয়াটার লিকুইড কেন, ঠিক কিনা? ফুল অ্যান্সারটাই হচ্ছে যে ওয়াটার কেন লিকুইড সেই এক্সপ্লেনেশন। জাস্ট ফিনিশিং এ বলা হয়েছে হাইড্রোজেন সালফাইড ক্যানট প্রডিউস হাইড্রোজেন বন্ড সো দ্যাট ইট ইজ গ্যাসিয়াস। এখন ওই মোমেন্টে স্টুডেন্ট মনে করছে যে তাহলে আমি এখানে কি লিখবো, যে হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস ওইটা তো এক্সপ্লেন করিনি, ওয়াটার লিকুইড আমরা তো সেটা এক্সপ্লেন করছি, কিন্তু এটা গ্যাসিয়াস তা তো এক্সপ্লেন করিনি। তো এই স্টাডি গুলো আমি একটু বলি, এই স্টাডি সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। স্টাডিটা হচ্ছে যে তোমরা যেমন পড়ো না যে NCl5 ফর্ম করে না বা PCl5 ফর্ম করে, এই ধরনের কোশ্চেনে যদি কোশ্চেন এরকম হয় যে NCl5 কেন ফর্ম করে না, তাইলে কাস্টমাইজ করে নেওয়া লাগবে না? অথবা PCl5 কেন ফর্ম করে, তাহলে ওই অ্যান্সারটাকে কি করে নেওয়া লাগবে? কাস্টমাইজ করা লাগবে না? এখন তুমি ওই অ্যান্সারটাকে যদি হাফ করো তাহলে তো কথাই থাকবে না। তাহলে তোমাকে কি করতে হবে, যখন NCl5 ফর্ম করে না কেন সেই এক্সপ্লেনেশনটাই এত সুন্দর করে দিতে হবে যে মনে হবে যে ওইটাই হলো গিয়ে ফুল অ্যান্সারটা। PCl5 কেন ফর্ম করে সেটার জন্য ওইরকম সব ডেসক্রিপশন আনতে হবে, ঠিক না? NCl5 ফর্ম করে না কেন সেটার জন্য যেমন সব কথা আসবে, আবার PCl5 কেন ফর্ম করে তার জন্য কিন্তু সব কথা আসবে। শুধু হচ্ছে যে কোশ্চেনটা এরকম হইলো যে NCl5 হয় PCl5 হয় না কেন, শুধু তোমার অ্যান্সারে ওই কথাটা আসবে না যে এইটা হয় বাট ওটা হয় না। আদারওয়াইজ কিন্তু সব কথা থাকবে, ভ্যালেন্স শেল এক্সটেনশন না করা পারা, মানে এক্সটেনশন করা না করা, মানে ওই কথাই থাকবে না, ডি অরবিটাল না থাকা থাকা ওই কথা থাকবে না, সবই তো থাকবে। ঠিক তাই ওয়াটার লিকুইড হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস বলছে তোমাকেই টেকনিক্যালি এটা কি করতে হবে, সব কথা বলতে হবে। ওই যে মাঝে মাঝে একটা জোক শোনো না যে গরু রচনা দিকাউ রচনা এসে করতে দেয়, মানে যেইটাই আসুক দিকাউ রচনা লিখে দিয়েছে, ঠিক সেই একটা বানায় লিখতে পারলে যেটা হয় আর কি। তো বিষয়টা হচ্ছে যে যখন বলছে ওয়াটার লিকুইড হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস সেটা তুমি জানো, অথচ বলছে হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস কেন সেটাই এক্সপ্লেন করতে, তখন তুমি ওই সব কথাই বলবা যে এটা হাইড্রোজেন সালফাইড, এটার মধ্যে কি বলা হয় এটা নন পোলার, এর কারণটা কি, কারণ এখানে নেগেটিভ ডিফারেন্স কম, তো এটা নন পোলার বলে এটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে না, যারা হাইড্রোজেন বন্ড ফর্ম করে তাদের স্টেট চেঞ্জ হয়, এটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে না। ওই যে কথা ওরকম করে বাড়াতে হবে, এন্ড এটা দিস ইজ ওয়াই গ্যাসিয়াস। তো এরকম তোমাদেরকে এই ইয়ে রাখতে হবে, মানে এই এই অ্যাবিলিটিটা রাখতে হবে যে কোশ্চেনটা তোমার একটা কোশ্চেনের, মানে যেটা তুমি বিগ ক্যানভাস জানো সেখান থেকে যদি একটা স্মল ক্যানভাস বের করে নিয়ে আসে, তাহলে ওই স্মল ক্যানভাসে কি করতে হবে, ডেকোরেট করতে হবে। ওই স্মল ক্যানভাসটারেই তুমি মনে করো এত বড় একটা ক্যানভাস জানো, এত বিগ একটা ক্যানভাস তোমার জানা, সেখান থেকে তোমাকে একটা ছোট্ট ক্যানভাস ইয়ে করতে দিল, কোথায় অল্প জায়গার মধ্যে আছি আমি না, একটা বড় ক্যানভাসের মধ্যে তোমাকে একটা ছোট জায়গা এক্সপ্লেন করতে বললো। তুমি মনে করবা যে তোমাকে এই ক্যানভাস জানা, এই ক্যানভাস এক্সপ্লেন করতে বলছে, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, এই যে সীমানা বাড়ানোর মতো করে আস্তে আস্তে করে কি করবা, সীমানাটা একটু বাড়াই নিবা।
এরিয়া বাড়ানোর মতো, দখল বাড়ায় 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 প্রায় এটার কাছাকাছি চলে যাবে আলোচনা করতে করতে। ব্যাপারটা হচ্ছে ওরকম। আচ্ছা, এরপরে এটা ডি এর যে কোশ্চেনটা আছে, ডি এর কোশ্চেনটা মেনশন করছে যে বিটুইন টু হাইড্রাইডস অফ বি এন্ড সি, বিটুইন টু হাইড্রাইডস অফ বি এন্ড সি হুজ বন্ড অ্যাঙ্গেল ইজ মোর। তাহলে এখানে বি অ্যাটম যেটা আসবে, বি অ্যাটম যেটা আসতে যাচ্ছে সে হচ্ছে গিয়া n-1 s2 n-1 p3 বি অ্যাটম। এন এর ভ্যালু তো 3 মেনশন করা, এন ভ্যালু 3, তাহলে 3 হলে তো এটা 2s2 আর 2p3 হয়। তো 2s2 2p3 মানে 5 ইলেকট্রন গ্রুপ 15, 5 ইলেকট্রন গ্রুপ 15, গ্রুপ 15 এর সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট কোনটা? নাইট্রোজেন। গ্রুপ 15, 5 ইলেকট্রন গ্রুপ 15, হুইচ এলিমেন্ট? এই ব্যাপারটা এফিসিয়েন্সি, সো এটা হচ্ছে নাইট্রোজেন। আর নেক্সট এলিমেন্ট যেটা বলছে সি, সি হতে গিয়া ওই n-1, ওটা হচ্ছে গিয়া s2 n-1 p4, তার মানে এটা হচ্ছে 2s2 and 2p4। 2s2 2p4 কি? 6 ইলেকট্রন গ্রুপ 16, গ্রুপ 16 এর টপে কে? সেই সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট অক্সিজেন, তার মানে দিস ইজ অক্সিজেন। তার মানে একটা হচ্ছে নাইট্রোজেন, অন্যটা অক্সিজেন। কোশ্চেন করছে যে এদের হাইড্রাইডের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কার মোর? এদের হাইড্রাইড মানে কি? নাইট্রোজেনের হাইড্রোজেন কি হয়? NH3। অক্সিজেন হাইড্রোজেন কি হয়? H2O। NH3 বন্ড অ্যাঙ্গেল কত? 107 ডিগ্রি। H2O বন্ড অ্যাঙ্গেল কত? 104.5 ডিগ্রি। কার বন্ড অ্যাঙ্গেল মোর? অ্যামোনিয়া। এটা তোমার নলেজ, কিন্তু তুমি এখানে কি মানে কিভাবে প্রেজেন্ট করবা অ্যান্সারটা? অ্যান্সারটা কি করে প্রেজেন্ট করবা? স্যার NH3 কিভাবে বুঝলাম ওই জায়গাটা আরেকবার বোঝান তো। মানে বলছে হাইড্রাইডস অফ, মানে এই নাইট্রোজেন, তুমি বি এলিমেন্ট নাইট্রোজেন এন্ড সি এলিমেন্ট হচ্ছে গিয়া অক্সিজেন, এটা ফাইন্ড আউট করতে পারছো। কোশ্চেনে বলা আছে যে বি আর সি এর হাইড্রাইড, হাইড্রাইড, হাইড্রাইড মানে হচ্ছে হাইড্রোজেন কম্পাউন্ড, কম্পাউন্ড উইথ হাইড্রোজেন, এগুলোকে বলা হয় হাইড্রাইড। হ্যালোজেন সহ বললে হ্যালাইড, হ্যালোজেন থাকলে হ্যালাইড, হাইড্রোজেন থাকলে হাইড্রাইড, অক্সিজেন থাকলে অক্সাইড। তো নাইট্রোজেন হাইড্রোজেন কি হয়? NH3। অক্সিজেন হাইড্রোজেন কি হয়? H2O। বন্ড অ্যাঙ্গেল অ্যামোনিয়া 107, বন্ড অ্যাঙ্গেল ওয়াটার 104.5। তোমাকে বলছে কার মোর, তোমার হচ্ছে বন্ড অ্যাঙ্গেল মোর অ্যামোনিয়া। ওকে ফাইন, অ্যান্সার কি? ফুল অ্যান্সারটা কি হবে? এন্টায়ার অ্যান্সারটা কি? তুমি ফার্স্ট অফ অল যখন বললা যে বি এন্ড সি আর রেসপেক্টিভলি নাইট্রোজেন এন্ড অক্সিজেন and their hydrides are respectively ammonia and water, then তুমি ডেসক্রাইব করবা হাইব্রিডাইজেশন অফ অ্যামোনিয়া যেমনটা আমি ডেসক্রাইব করছি, দেন তুমি ডেসক্রাইব করবা ওয়াটারের হাইব্রিডাইজেশন যেমনটা আমি এক্সপ্লেইন করছি, এবং সেই এক্সপ্লেনেশন থেকে তুমি কনক্লুশনে যাবা। কনক্লুশনে জাস্ট বলবা যে ইট হ্যাজ ওয়ান লোন পেয়ার ইলেকট্রন and it has two lone pair electron and so repulsion is higher here, এখানে রিপালশন বেশি, এখানে রিপালশন কম, যার কারণে বন্ড অ্যাঙ্গেল ইজ হায়ার। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু মিথেন কিন্তু আসেনি, মানে এই জায়গাতে মিথেনের কথা বলেনি, বাট মিথেনকে মাইন্ডে আনতে হবে, মিথেনকে তোমার রিকালেক্ট করতে হবে। কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে নর্মাল ভ্যালু 109.5 ডিগ্রি যেটা মিথেন ক্যারি করে,
মিথেনের বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি। এখানে কিন্তু মিথেন আসেনি, কিন্তু তোমার চিন্তায় মিথেন থাকতে হবে। অর্থাৎ তোমাকে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে মিথেনের থেকে এটার বন্ড অ্যাঙ্গেল কিছুটা কম, এটার বন্ড অ্যাঙ্গেল আরো কম, আর এটা কিছুটা কম একটা লোন পেয়ার, আর এটা বেশি কম কারণ দুইটা লোন পেয়ার আছে। তার মানে এটা হচ্ছে গিয়ে তোমাকে বলতে হবে যে এটা sp3, এটাও sp3, এই বন্ড অ্যাঙ্গেলও নরমাল না, এই বন্ড অ্যাঙ্গেলও নরমাল না, বিকজ বন্ড অ্যাঙ্গেল তো 109.5 ডিগ্রি হবার কথা। তাহলে এটা মোর মানে এই না যে এটা বেড়ে গেছে, এটা মোর মানে এটা না যে এটা বেড়ে গেছে, মানেটা হলো যে এইটা কিছুটা রিডিউস হয়েছে, এটা বেশি রিডিউস হয়েছে, কথাটা এইভাবে বলতে হবে। এন্ড সেটা হচ্ছে কম্পারেটিভ লোন পেয়ার ইলেকট্রন। মিথেন নাই, বাট মিথেন তোমার মাইন্ডে থাকবে, এন্ড sp3 হাইব্রিডাইজেশন ডিসক্রাইব করা লাগবে। তো আই হোপ ইউ আন্ডারস্টুড যে কেমন কোশ্চেন হয় এন্ড সেই কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয়। এগুলো তো রিয়েল মানে ক্লাস, যেগুলো আরো পরে দেওয়ার কথা ছিল। দ্য নেক্সট ওয়ান, প্রায় একরকম দেখতে দেখা যায় না, মানে লুকটা প্রায় একরকম লাগতেছে, ঠিক না? যে কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে, বাট মনে হবে যেন আগের লুকেই আছে প্রায় কাছাকাছি, ঠিক না? এই প্যাটার্নটাই হয় আসলে, দিস প্যাটার্ন। এসো এই কোশ্চেনটা ডিসকাস করি। এখানে এটা এখন আমাদের দরকার নাই, কারণ আমরা এটাতে যাইনি এখনো। হোয়াট ইজ বাফার সলিউশন, এটা চ্যাপ্টার 4 এ। বিতেও আমরা যাইনি, এটাও চ্যাপ্টার 4 এ। সিতে কি আছে সেটা দেখাই। তোমাদের মনে থাকবার কথা, যখন আমি এই কোশ্চেনটা ডিসকাস করছিলাম তখনই আমি বলেছিলাম যে এটা কত ইম্পর্টেন্ট, এন্ড তোমাদের এটা ভালো মনে থাকবে, বিকজ আমি ওই যে ইয়ের এক্সাম্পল দিছিলাম এখানে, লেগুনার এক্সাম্পল। আমি মানে মাঝে মাঝে বলে দিতে পারবো যে কোন ক্লাসটা সাক্ষী হিসেবে কিছু কথা থাকে, ঠিক না? তো ফলো করো, খুব ইজি একটা কোশ্চেন, এটা খুবই ইজি কোশ্চেন। এখানে পিরিয়ড মেনশন করা আছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, সেকেন্ড, থার্ড, ফোর্থ পিরিয়ড। গ্রুপ 1 এর একটা এলিমেন্ট দেওয়া আছে থার্ড পিরিয়ডে, পি, and গ্রুপ 17 এর এলিমেন্ট দেওয়া আছে এক্স, ওয়াই, জেড, যারা সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ পিরিয়ডে। গ্রুপ 17 এর এলিমেন্ট গুলো যদি তুমি না জানো যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তাহলে তো আর কিছু বলার নাই। গ্রুপ 17 এর এলিমেন্ট ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড এন্ড ফোর্থ পিরিয়ডে। তাহলে এই হচ্ছে এলিমেন্ট। আর গ্রুপ 1 এর থার্ড পিরিয়ডে, গ্রুপ 1 এর থার্ড পিরিয়ডে, তো গ্রুপ 1 এর থার্ড পিরিয়ডে কে? গ্রুপ 1 মানে 3s1, 3s1 কার? থার্ড পিরিয়ড মানে 3s1, গ্রুপ 1 থার্ড পিরিয়ড মানে কি? 3s1 সোডিয়াম। এগুলো ফাইন্ড আউট করা কোনো ম্যাটার হবে না তোমাদের, আমি জানি। তাহলে এই হচ্ছে গিভেন এলিমেন্ট। এখন এইটার সিতে কোশ্চেন করেছে কি যে ইলেকট্রন অ্যাফিনিটি ওয়াই ইজ মোর দেন এক্স, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিন ইজ মোর দেন ফ্লোরিন, এই কোশ্চেনটা করছে। এখন আমি তোমাদেরকে, তোমরাই আমার সাথে এগ্রি করবে, আমি কি এই কথা বলছিলাম না যে অ্যাকচুয়ালি এই কোশ্চেনের মেরিট হচ্ছে ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন। এই কোশ্চেনের মেরিট কি, ফোকাস কি, এই কোশ্চেনের অ্যান্সারের মানে ডেসক্রিপশনটা আসলে কোন ডেসক্রিপশনটা দাও যে ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি লেস দেন ক্লোরিন, কিন্তু কোশ্চেনে যদি বলে যে ক্লোরিন ইজ মোর দেন ফ্লোরিন,
সেটা জাস্ট কনক্লুশন দিবা। এক্সপ্লেনেশন রিমেইন সেম, যে ফ্লোরিনের অ্যাফিনিটি লেস দ্যান ক্লোরিন, ফ্লোরিনের অ্যাফিনিটি লেস দ্যান ক্লোরিন, এটা হবে এক্সপ্লেনেশন। কিন্তু যদি চাই যে কার মোর, তাহলে তুমি ক্লোরিন মোর বললা, বা এখানে বলছে ক্লোরিনের মোর, তো ক্লোরিন মোর বলে দিছে, তোমাকে ডিসিশন নিতে দেয়নি, তারাই ডিসিশন দিয়ে দিছে যে ক্লোরিন মোর দ্যান ক্লোরিন কেন শুধু। তো তুমি জেনে আসতেছো যে ফ্লোরিন ইজ লেস দ্যান ক্লোরিন, তাহলে দিস ইজ ওয়াই ক্লোরিন ইজ মোর দ্যান ক্লোরিন। কিন্তু এটা কেন বলতেছি আমি তাইলে, কারণ এটা বলতেছি এই জন্য যে তোমার মাইন্ডে এটা সেট করা যে আসলে তুমি এক্সপ্লেন করবা যে ফ্লোরিন লেস দ্যান ক্লোরিন, তাইলে তুমি ঠিকঠাক এক্সপ্লেনেশন দিতে পারবা। তো এখন সেই কারণগুলো তো অবশ্যই ক্লাসে যাও পাবা। আমি শুধু অল্প বলি যে ফ্লোরিনের সাইজ স্মল, যার কারণে তোমরা ইলেকট্রন ডেনসিটি হাই এন্ড সেখানে রিপালশন কাজ করে, যেটাকে শিল্ডিং এফেক্ট বলি। এন্ড শিল্ডিং এফেক্টটা তার এত বেশি যে যার কারণে তার অ্যাট্রাকটিভ ফোর্সটা নিউট্রাল হয়ে যায় এন্ড এফিনিটি কমে যায়। আর তার এফিনিটি কমে, সেই কারণে ক্লোরিনের চেয়ে তার এফিনিটি কম। এন্ড ক্লোরিনের যেহেতু শিল্ডিং এফেক্ট কম, এই কারণে ক্লোরিনের অ্যাফিনিটি বেশি। বলে দিতে পারবো যে আমি এগুলো ডিসকাস করেছি। 2 নাম্বার কোশ্চেন যেটা আছে, দিতে বলা আছে যে স্যার বিটুইন এখানে পিওয়াই কি রিপালশন ফোর্স এক্সপ্লেন করতে হবে? রিপালশন ফোর্স, হ্যাঁ, যেটা আমি রিপালশন ফোর্স হচ্ছে, রিপালশন হলো ফ্লোরিনের রিপালশন। এন্ড কেন রিপালশন, তার সাইজ স্মল বলে। রিপালশনের কারণে যে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়, সেটার কারণ বলতে হবে। আর ইনার ইলেকট্রনের যে রিপালশন টুয়ার্ডস আউটার ইলেকট্রন, সেইটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট। Between Py and Pz compound, which one is more ionic? Py, Pz. Py হয় সোডিয়াম ক্লোরাইড and Pz হয় সোডিয়াম ব্রোমাইড। বলতেছে যে which one is more ionic, তাহলে আনডাউটলি ইউ ক্যান সে যে সোডিয়াম ক্লোরাইড ইজ মোর আয়োনিক। কিন্তু কোশ্চেন হচ্ছে এক্সপ্লেনেশন কি। তোমাদেরকে আমি পোলারাইজেশনের ক্লাসে আমি মাঝে মাঝে অনেক কথা না কয়েকবার বলি, তোমরা খেয়াল করছো না যে একই কথা 3-4 বার রিপিট হয়ে যায়। সেটা হচ্ছে যে আমি কয়বার বলেছিলাম যে আয়নিক কম্পাউন্ডের এনি ফেনোমেনা বা আয়নিক কম্পাউন্ড রিলেভেন্ট কোন কোশ্চেনের অ্যান্সার হইলেই তোমরা পোলারাইজেশনের এক্সপ্লেনেশন দিবা, তোমরা ফাজার্স রুল দিয়ে সেটা এক্সপ্লেন করবা। ফাজার্স রুল দিয়ে সেটা এক্সপ্লেন করবা। তার মানে সোডিয়াম ক্লোরাইড ইজ মোর আয়নিক দেন সোডিয়াম ব্রোমাইড, because it has less polarization, it has more polarization. এবং তোমাদেরকে বলেছিলাম যত পোলারাইজেশন তত কোভালেন্ট। এখন কথা হচ্ছে পোলারাইজেশন ওর বেশি কেন, পোলারাইজেশনটা কেন বেশি, সেটার মধ্যে কারণটা হচ্ছে কি, এখানে ফ্লোরাইড এখানে ক্লোরাইড। এন্ড ফাজার্স রুলে তোমরা জানো কি কি বলা ছিল, লেস সাইজ ক্যাটায়ন লার্জ সাইজ অ্যানায়ন, স্মল সাইজ ক্যাটায়ন বিগ সাইজ অ্যানায়ন। অর্থাৎ অ্যানায়নের যখন ফ্যাক্টর, অ্যানায়ন যখন ফ্যাক্টর, তখন বলা আছে না যে অ্যানায়ন যত বড় হয়, অ্যানায়ন যত অ্যানায়নের সাইজ যত মোর হয়, পোলারাইজেশন তত মোর হয়। অ্যানায়নের সাইজ মোর হইলে পোলারাইজেশন মোর হয়, আর পোলারাইজেশন মোর মানে কোভালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ হয়। কোভালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ হওয়াতে এটা মোর কোভালেন্ট। আর এটাতে যেহেতু পোলারাইজেশন কম হয়েছে, তাহলে এটা মোর আয়নিক। তাহলে এটা মোর কোভালেন্ট বিকজ অফ পোলারাইজেশন বা মোর পোলারাইজেশন, আর এটা হইতেছে লেস পোলারাইজেশন, এই জন্য এটা মোর আয়নিক। তো এটা এক্সপ্লেনেশন কিসের, পোলারাইজেশনের এক্সপ্লেনেশন। কিসের এক্সপ্লেনেশন, পোলারাইজেশনের এক্সপ্লেনেশন। কি দিয়ে এক্সপ্লেন করতে হবে, ফাজার্স রুল। এই ডিসিশন গুলো তো এখন আসতে পারতে হবে নাকি, অ্যাটলিস্ট এই ডিসিশন পর্যন্ত তো আমি, তোমরা মনে করো যদি অ্যাটলিস্ট নিজেকে দেখতে পারো যে না অ্যাটলিস্ট আই ক্যান ডিসাইড বা আই ক্যান সে যে এইটা করতে হবে এইভাবে, সো ইট ওয়াজ ইজি and very common and I have discussed this. আমি এটা তোমাদের সাথে শেয়ার করেছি।
ওই দুটো ছিল হচ্ছে ঢাকা বোর্ড, সরি, ওই দুটো ছিল অল বোর্ড সেট এ, 4 নম্বর কোশ্চেন এন্ড 5 নম্বর কোশ্চেন, যেটা তোমরা তোমরা কিন্তু একটা সময় খুব খুব সিরিয়াসলি বোর্ড কোশ্চেন সলভ করবা, একটা সময় করবা না, খুব সিরিয়াসলি বোর্ড কোশ্চেন সলভ করবা, যখন টেক্সট পেপার হ্যান্ডে আসবে তখন খুব সিরিয়াসলি তোমরা বোর্ড কোশ্চেন সলভ করবা। আমরাও কি করব, খুব সিরিয়াসলি বোর্ড কোশ্চেন সলভ করাবো, ওই ধরনের ক্লাসও নিব। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন এন্ড কোশ্চেন নাম্বার 4, সেই 4 আবার চিন্তা করো, এখানেও 4-5, 19 এও 4-5 এই চ্যাপ্টারের, আবার 18 এও 4-5 এই চ্যাপ্টারের। তো ফলো দিস কোশ্চেন। দেখো তো এতে কি বলা আছে, হোয়াট ইজ ক্যাটালিস্ট, হোয়াট ইজ, ও এটা তো তোমাদের যায়নি, সরি সরি, তোমাদের যাওয়া হয়নি, ওটা চ্যাপ্টার 4 এ, এটা তোমাদের যাওয়া হয়নি, বাট এটা ওই যে অন্যদেরকে তো ক্যাটালিস্ট পড়ানো হয়ে গেছে। আচ্ছা, তো হোয়াট ইজ ক্যাটালিস্ট চ্যাপ্টার 4 এ যে আমরা পাবো, এটাও আমরা পাবো হচ্ছে চ্যাপ্টার 5 এ যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজড অ্যাজ গ্লাস ক্লিনার, এটা চ্যাপ্টার 5 এ যে পাবো, এখন না। তাহলে সিটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার থেকে, সি, সি ফলো করে এক্সপ্লেইন দ্য ট্রেন্ড অফ চেঞ্জ অফ আয়োনাইজেশন এনার্জি অফ দ্য এলিমেন্ট ইন দ্য স্টেম, explain the trend of change of ionization energy of the elements in the stem। এখন আসো এলিমেন্ট কি কি আছে এখানে, এন্ড খুবই সিম্পল, x, x পজিটিভ 10 ইলেকট্রন, y, y ডাই পজিটিভ 10 ইলেকট্রন, z, z ট্রাই পজিটিভ 10 ইলেকট্রন। সো আফটার লিভিং 1 ইলেকট্রন, এখন 10 ইলেকট্রন, একটা ইলেকট্রন দিয়ে 10 ইলেকট্রন আছে, না দেওয়ার আগে কত ছিল, 11, দুইটা দিয়ে 10 হয়েছে, দেওয়ার আগে কি ছিল, 12, তিনটা দিয়ে 10 হয়েছে, দেওয়ার আগে কি ছিল, 13। তাহলে এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি কি, 11, 12, 13, 11, 12, 13 মানে কি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এন্ড এদের ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জি এক্সপ্লেন করতে বলছে, এদের ট্রেন্ড অফ বা চেঞ্জ অফ আয়োনাইজেশন এনার্জি এক্সপ্লেন করতে বলছে। তো এই এক্সপ্লেনেশন দিতে গেলে এরা তো সেম পিরিয়ডে, they are elements of same period, তাহলে একটা পিরিয়ডে যারা থাকে সেখানে একটা নরমাল ডেসক্রিপশন দিতে হবে আগে। নরমাল ডেসক্রিপশন কি, যে একই পিরিয়ডে রেস থেকে যত রাইটে যাওয়া যায় অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, অ্যাটমিক সাইজ ডিক্রিজের সাথে সাথে নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ইনক্রিজ হয়, নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ইনক্রিজ হয়, তো আয়োনাইজেশন এনার্জিও ইনক্রিজ হয়, তো আয়োনাইজেশন এনার্জি কি হয়, ইনক্রিজ হয়, লেফট থেকে যত রাইটে যাবো আয়োনাইজেশন এনার্জি কি হয়, ইনক্রিজ হয়। বাট here is an exception, সেই এক্সেপশন বিটুইন ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম, যে এক্সেপশনটা ছিল বিটুইন হলো বেরিলিয়াম এন্ড বোরন, এই এক্সেপশন ছিল বিটুইন বেরিলিয়াম এন্ড বোরন, এক্সেপশনটা ছিল হলো গিয়ে বিটুইন বেরিলিয়াম বোরন, এন্ড স্টুডেন্ট ভুলেই যায় যে সেই এক্সেপশন যে আছে ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়ামেও। ম্যাগনেসিয়ামের কাছে থাকে হচ্ছে 3s2 আউটার সেল, অ্যালুমিনিয়ামের কাছে আছে 3s2 3p1 আউটার সেল। তো ম্যাগনেসিয়ামের স্টেবিলিটির কারণে কিছুটা এক্সট্রা এনার্জি দিতে হয়, যার কারণে ম্যাগনেসিয়ামের আয়োনাইজেশন এনার্জিটা অ্যালুমিনিয়ামের থেকেও হাই, ম্যাগনেসিয়ামের তা অ্যালুমিনিয়াম থেকে মোর, ম্যাগনেসিয়াম মোর দেন অ্যালুমিনিয়াম, এটা বিকজ অফ ম্যাগনেসিয়ামের স্টেবিলিটি। তাহলে নর্মাল ট্রেন্ড কি, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম মোর, নর্মাল ট্রেন্ডে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম মোর, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম মোর হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে অ্যালুমিনিয়ামটা হচ্ছে লেস।
তাহলে তোমরা কিভাবে এটা এক্সপ্লেন করতেছো? এটা তো সি এর কোশ্চেন। ফার্স্ট অফ অল তুমি মেনশন করতেছো যে এক্স ওয়াই জেড আর রেসপেক্টিভলি সোডিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম, ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে কি বলবা? যে দে আর এলিমেন্টস অফ সেম পিরিয়ড, সেকেন্ড লাইন। থার্ড লাইনে কি বলবা? যে ইন আ পিরিয়ড বা অ্যাক্রস এ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট অ্যাটমিক সাইজ ইজ ডিক্রিজেস, so the attraction of nucleus upon electron is increases, so the ionization energy is increases। এগুলা বলার পরে তারপরে বলবা যে there is an exception here, ionization of magnesium is higher than aluminum। সেটার আবার বিকজে যাবা, বিকজ বলবা যে magnesium has stability, more stability, and this because of this stability more energy is needed for magnesium, so ionization energy magnesium is more than aluminum। and conclusion কিভাবে করবা? কনক্লুশনে যায় তখন বলবা যে so the trend of ionization energy, so the trend of ionization energy, তাহলে কি হলো? ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জি সোডিয়ামের থেকে তখন অ্যালুমিনিয়াম মোর হইয়া ম্যাগনেসিয়াম হবে হাইয়েস্ট। অর্থাৎ ব্যাপারটা এরকম হবার কথা ছিল, কিন্তু এরা জায়গা চেঞ্জ করছে, যার কারণে দিস ইজ দ্য ট্রেন্ড। সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম হাই, অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম হাই, হায়ার। তার মানে এই হচ্ছে গিয়ে তোমার ডেসক্রিপশন, মানে নর্মাল এক্সপ্লেনেশন দিতে হবে, এক্সেপশন দিতে হবে, এন্ড ফিনিশিং এ যায় বলতে হবে so that the trend of ionization energy is as following। আচ্ছা, এবার আসো ডি এর কোশ্চেন। এটার ডি এর কোশ্চেনে বলছে among the chlorides of three elements which one is more covalent। দেখো কি যে বলছি, among the chlorides of three elements মানে কি? সোডিয়ামের ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের ক্লোরাইড আর অ্যালুমিনিয়ামের ক্লোরাইড। বলতেছে among the chlorides of the elements, three elements, which one is more covalent? Which one is more covalent? এটা হচ্ছে কোভালেন্টের ট্রেন্ড। This is a trend of covalent character compound। That means তুমি কি মেনশন করতেছো? The elements are sodium, magnesium and aluminum in the stem, and the chlorides are respectively sodium chloride, magnesium chloride and aluminum chloride, and the trend of covalent character is as following। এটা দেখাবা, দেখে তারপর এক্সপ্লেনেশনে যাবা। and explanation কি? which is the matter of this question answer, সেটা হচ্ছে পোলারাইজেশন। এইবার কিন্তু ঠিকই বলতেছে যে কে বেশি কোভালেন্ট। আগেরটাতে বলছিল কে বেশি আয়নিক, এবার বলছে কে বেশি কোভালেন্ট। তো কে মোর কোভালেন্ট এটা বললে অ্যান্সার করাটা আরো বেটার হয়, কারণ তখন অ্যান্সারটা অনেকটা ফরে যায়। অ্যান্সারটা অনেকটা কি হয়? ফরে যায়। অর্থাৎ তুমি যেভাবে এক্সপ্লেন করতেছো ওই ফরে যাচ্ছে। অর্থাৎ তুমি বলতেছো আমি যত সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামে যাচ্ছি, পোলারাইজেশন ইনক্রিজ হচ্ছে। কেন পোলারাইজেশন ইনক্রিজ হচ্ছে? বিকজ সোডিয়াম প্লাস আয়ন, ম্যাগনেসিয়াম হচ্ছে 2 প্লাস আয়ন, অ্যালুমিনিয়াম হচ্ছে 3 প্লাস আয়ন। তাহলে পোলারাইজেশন ইনক্রিজ হচ্ছে কেন? কারণ তুমি বললা অ্যাকর্ডিং টু ফাজান্স রুল যে ক্যাটায়নের চার্জ যত ইনক্রিজ হয় পোলারাইজেশন তত ইনক্রিজ হয়। ক্যাটায়নের চার্জ ইনক্রিজ, পোলারাইজেশন ইনক্রিজ, পোলারাইজেশন ইনক্রিজ, পোলারাইজেশন যত ইনক্রিজ হয় তত বেশি কোভালেন্ট। তাহলে এটার মধ্যে হাইয়েস্ট পোলারাইজেশন বা মোর পোলারাইজেশন, সো ইট ইজ মোর কোভালেন্ট। পোলারাইজেশন দিয়ে দেখো কনজিকিউটিভ 2 ইয়ারে, তাহলে ওই ক্লাসটা, ওই আন্ডারস্ট্যান্ডিংটা যা না থাকলে তার কি বিপদ হবে চিন্তা করো। তো ফ্যাক্টর গুলো বলছিলাম না, যে লেস সাইজ ক্যাটায়ন, লার্জ সাইজ অ্যানায়ন, চার্জ ফ্যাক্টর আর ছিল ডি অরবিটাল ফ্যাক্টর। কাজ দেখো, নোট করো, নোট করো, টাইম পাবা না তো, টাইম পাবা না, এক সময় পরে কান্নাকাটি করা লাগবে, টাইম পাবা না। নোট করবা কবে আবার, এখনই যদি না করো। ক্লাস দেখবা,
নোট করে ফেলবা। তাহলে দেখছো অ্যান্সারটা কোন এরিয়াস গুলো থেকে, কোন এরিয়া, একটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি কনসেপ্টে, আরেকটা হচ্ছে গিয়ে পোলারাইজেশনের কনসেপ্টে। এইগুলার ক্লাস তোমাদের সাথে আমার ডান। ফর টুডে দিস ইজ দ্য লাস্ট। আমার একটা আইডিয়া ছিল যে ধরো একটা সেশনে কয়টা কোশ্চেন নেওয়া যায়। কোশ্চেন নাম্বার 5, ঢাকা বোর্ড 2019। Define electronegativity. Electronegativity definition of course লিখে দিচ্ছি, and আমি এটা লিখে দিয়েও বলছি যে এই ডেফিনেশনটা মেনশন করবা। The relative attraction of atoms, the relative attraction of atoms upon bound electrons. কিভাবে বলে দিছিলাম মনে আছে? B, explain Hund's rule, Hund's principle with electronic distribution of phosphorus. অর্থাৎ Hund's rule এক্সপ্লেইন করতে হবে, Hund's rule এক্সপ্লেইন করতে হবে, কিন্তু সেটা বাই দ্য হেল্প অফ ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন অফ ফসফরাস, মানে ফসফরাসের ডিস্ট্রিবিউশন থেকে সেটা দেখাইতে হবে। তাহলে সেটা অবশ্যই শেয়ার হয়েছে তোমাদের সাথে, কিন্তু সেটা ফসফরাস দিয়ে দেখাতে হবে। ফসফরাসের ডিস্ট্রিবিউশন 1s 2s 2p 3s and cp। তাহলে ইনার শেল গুলো কি থাকবে? ফিল আপ, সব ফিল আপ। তারপরে এদিকে 1 1 1, বাস ফসফরাসের ডিস্ট্রিবিউশন দেখাবা আর এক্সপ্লেনেশন দিবা। 2 মার্ক। তো তুমি Hund's rule বলবা, তার জন্য 1 মার্ক। ফসফরাসের ডিস্ট্রিবিউশন দেখাবা, তার জন্য 1 মার্ক। মানে তোমার কি মনে হয় যে এটার জন্য তোমার ফুল পেজ রাইটিং এর দরকার আছে? তোমাকে নাম্বার দিবে তো হচ্ছে গিয়ে কারণ থাকতে হবে। তুমি Hund's rule লিখছো, তোমাকে 1 নাম্বার দিবে না? তুমি ফসফরাসের ডিস্ট্রিবিউশন এই প্রিন্সিপাল ফলো করে দিবা, তোমাকে নাম্বার দিবে না? নাম্বার আদায় করবা যে আমাকে এর জন্য 1 দেন, এর জন্য 1 দেন, এর জন্য 1 দেন, ওর জন্য 1 দেন, ওর জন্য 1 দেন। কিভাবে দিবেন দেন, আদায় করে নিতে হয় কোশ্চেন, যে আমাকে কিভাবে তার নাম্বারটা দিবে, কিভাবে আমি কি অ্যান্সার করলাম যার জন্য আমাকে এই 3 আউট অফ 3 4 আউট অফ 4 দিবে, যে কেন দিবে আমাকে? তুমি তোমার সি এর কোশ্চেন যেটা আছে ওটাতে বলা আছে যে এলিমেন্ট পি শোজ ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার। এলিমেন্ট পি শোজ ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার, এক্সপ্লেইন হোয়াই। পি পি এর ডিস্ট্রিবিউশন এইভাবে দেওয়া আছে, n-1 d6 আর nh2, আর n ভ্যালু দেওয়া আছে 4, তাই হয় 4ই দেওয়া থাকতো। তাহলে 3d6 আর 4s2। আর যে স্টুডেন্ট 3d6 4s2 মানে আয়রন জানবে না, মনে করবা সে প্রিপেয়ার না। 3d6 4s2 মানে আয়রন, এইটা না জানা পর্যন্ত, মানে তুমি এটা 3d6 4s2 বলছে আর আয়রন তুমি বুঝতে পারো নাই, তাহলে মনে করবা যে তুমি রেডি না। কিছু কিছু সিমটম আছে, কিছু কিছু ইন্ডিকেটর আছে যেগুলো তোমার বলে দেয় যে তুমি কতটা প্রিপেয়ার্ড। কিছু কিছু ইন্ডিকেশন আছে যেগুলো বলে দিবে যে তুমি কতটা প্রিপেয়ার্ড। তোমার এই যে এইবার 2020 শুধু এক্সামটা হয় নাই বলে, নয়তো আমার কাছে যে স্টুডেন্ট গুলো ছিল প্রায় 70-80 জন তো পরীক্ষা দিত, কি যে শার্প করাইছিলাম ওদেরকে। এক একজনের খাতা আমি মাঝে মাঝে মনে হয়েছে যে ফটোকপি করে রেখে দিই। CD6 4s2 আয়রনের, এন্ড কোশ্চেনটা কি যে আয়রন শো ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার, এন্ড তোমাদের মনে থাকবার কথা যে ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার যে শো করে ট্রানজিশন মেটালরা, তার এক্সপ্লেনেশন দেওয়া ছিল। সেটা কারণ ছিল যে ডি অরবিটালে ইলেকট্রন কি হতে পারে, ডি অরবিটাল ভ্যাকেন্ট থাকাতে ইলেকট্রন
কি হয়, ট্রান্সফার হয় ডি অরবিটাল থেকে ডি অরবিটালে, ইলেকট্রন 3d থেকে 4s ও ট্রান্সফার হয়। এন্ড আরেকটা কারণ ছিল আয়নের স্টেবিলিটি। ওখানে আয়রন ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে, এটা বিগ ব্যাপার না। এটা আয়রন না দিয়ে যদি বলতো নিকেল, না দিয়ে বলতো ক্রোমিয়াম, তাতে এক্সপ্লেনেশনের কোনো চেঞ্জ আসতো না, এক্সপ্লেনেশন চেঞ্জ হইতো না, কারণ প্রত্যেকটা কারণ একই রকম কারণ। অর্থাৎ ট্রানজিশন মেটাল কেন ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে, সেটা হচ্ছে গিয়ে এখানে মেইন। শুধু তুমি জাস্ট আয়রনের ডিফারেন্ট আয়ন কি কি, ফেরাস ফেরিক, সেটা হয়তো বললা, ক্রোমিয়াম হইলে বললা ক্রোমিয়ামের আয়ন, নিকেল হইলে বললা নিকেলের আয়ন, বাট ডেসক্রিপশনে আয়রন না নিকেল কিছু যায় আসে না, কারণ ডেসক্রিপশন কমন ডেসক্রিপশন। And the last question D, explain why the colors of chloride of Q and R differ. Explain the colors of chloride of Q and R differ. Q এখানে যেটা পাবো আমরা, Q এটা তো আয়রন, কিউটা হচ্ছে গিয়ে ওই হিসেবে 3d10 পাবো and 4s1 পাবো, আর আর মানে 3d10 তবে 4s2 পাবো। এবং এই আন্ডারস্ট্যান্ডিংটাও হচ্ছে ইন্ডিকেটর যে তুমি ধরতে পারো কিনা এটা কপার আর এটা জিঙ্ক, ওয়ান ইজ কপার অ্যানাদার জিঙ্ক। এন্ড বলতেছে যে কপার ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড, কপারের ক্লোরাইড কপার ক্লোরাইড, জিঙ্কের ক্লোরাইড জিঙ্ক ক্লোরাইড। এর মধ্যে বলতেছে যে কালার ডিফার করে কি, কপার তো হলো গিয়া ব্লু আর জিঙ্ক তো হলো গিয়া হোয়াইট, তার মানে ব্যাপারটা হচ্ছে কালারলেস এন্ড কালারফুল। ব্লু, কালারলেস এন্ড কালারফুল। এন্ড মনে নাই তোমাদের যে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছিল যে ট্রানজিশন মেটাল প্রডিউস কালার্ড আয়ন, ডিজেনারেট স্টেট, নন ডিজেনারেট স্টেট, কমপ্লিমেন্টারি কালার, এসব কথা হয়নি? ঠিক এখানেও আবার শীটে কপার দিয়েই এক্সাম্পল দেওয়া আছে, দেখবা ডিজেনারেট নন ডিজেনারেট আমি কপার দিয়েই দেখিয়ে দিয়েছি সেখানে। তাহলে কপার ক্যান প্রডিউস কালারফুল আয়ন, কপার ক্যান প্রডিউস কালারফুল কম্পাউন্ড, ওই এক্সপ্লেনেশন দিবা। আর জিঙ্ক যেহেতু ট্রানজিশন না, ডি অরবিটাল ফিল আপ, তো এটা কালারফুল হবে না। আর তোমাদের কি মনে নাই এই কথা আমি বলছিলাম যে ট্রানজিশন মেটালের যে 5টা ক্যারেক্টারিস্টিক শেয়ার করা হয়েছে, ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, কালারফুল কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড, প্যারাম্যাগনেটিক, ক্যাটালিস্ট। এবং আমি মনে হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে 3টা ক্যারেক্টার 2019-এ চলে আসছে, এবং আশা তো আশা না, একদম সিডিতে এই যে এখানে তার 2টা পাইয়া গেল না, সি আর ডিতে কত নাম্বার হইলো, 7 নাম্বার। আরেকটা কোশ্চেনে সি ছিল কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন, কত হইলো 3 নাম্বার, 10 নাম্বার। তোমরা প্রত্যেকটা মার্কের জন্য মনে রাখবা অন্তত তোমাকে 2 ঘন্টা করে পরিশ্রম করতেছো এভারেজে, 1 মার্কের জন্য। তোমার 1 বছরে কতটা সময় দিচ্ছ, কতটা স্টাডি করতেছো, কতটা টাইম দিচ্ছ, কত ঘন্টা পড়তেছো, সেই হিসেবে প্রত্যেকটা মার্কের জন্য কয় ঘন্টা সময় দিতেছো শুধু চিন্তা করে দেখো। আর এখানে সেই 10 মার্ক, একটা ক্লাস, একটা সেশন, একটা আইডিয়া থেকে। এটা পড়তে তোমার কয় ঘন্টা লাগবে? এখন রিভিশন দিতে হাফ এন আওয়ার, 1 ঘন্টা বেশি লাগবে না, ঠিক না? তো তুমি দেখবা যে তোমার প্রত্যেকটা মার্কের মানে মানে অর্জন অ্যাড হচ্ছে, অ্যাচিভমেন্ট অ্যাড হচ্ছে প্রতিদিন প্রত্যেকটা দিন। আমার ক্লাসের স্ট্র্যাটেজি থাকে অনেকটা এরকম যে ক্লাস থেকে আমি অনেকটা হতেছে যে তোমাদেরকে বুঝিয়ে দেই, এই যে তোমার জন্য আজকে 5 মার্ক দিলাম, এই নাও তোমার জন্য আজকে 2 মার্ক গেল, এই নাও তোমার জন্য আজকে 7 মার্ক গেল। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই তোমার এক্সামে এটা তোমরা রিফ্লেকশন পাবা। তো আজকে কোশ্চেন গুলো দেখলাম না, কোশ্চেন কি খুব বেশি, ওই যে আরেকটা কথা আমি শেষ করতেছি বলে, স্টুডেন্ট অনেক সময় খালি বলে ক্রিয়েটিভ, হ্যাঁ মানে ক্রিয়েটিভ এই সেই। আমি বারবার একটা কথা তোমাদেরকে আমি বলছি কিনা জানি না, পড়াশোনায় কোনো ক্রিয়েটিভ নেই, তুমি পড়তেছো তার জন্য কোনো ক্রিয়েটিভ নেই, তুমি পড়তেছো নন ক্রিয়েটিভ, তুমি তো তোমারটা মুখস্থ করতেছো, তুমি তোমার মতো মুখস্থ করো। তোমার কি ক্রিয়েটিভ কোশ্চেনে আটকে রাখবে যে আমি জানি কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেনের কারণে আমি অ্যান্সার করতে পারি নাই, কোশ্চেন বুঝতে পারি নাই, আমি অ্যান্সার করতে পারি নাই। তুমি যদি জানতা যে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার কারা শো করে, কেন শো করে, তাহলে তোমার কি কোশ্চেনে আটকে রাখে?
কোশ্চেন কি তোমাকে বাধা দিচ্ছে যে আরে আমি তো এটা জানতাম কিন্তু কোশ্চেনটা বুঝতে পারি নাই? পরের কোশ্চেনটা যে কালারের যে বিষয়টা, যেখানে কপার আর জিঙ্ক দিয়ে কালার ডিফারেন্সের কথা বলছে, আর যে স্টুডেন্ট জানে যে ট্রানজিশনটা কালারফুল আর নন ট্রানজিশন কালারফুল হয় না, তো সেই স্টুডেন্ট কি এই কোশ্চেনের জন্য আটকা থাকবে? যে এই কোশ্চেনটার কারণে আটকা গেছে, সে জানতো বিষয়টা কিন্তু কোশ্চেনটার জন্য বুঝতে পারে নাই, এরকম হবে? হবে না। জানলে পরে কোশ্চেন চেনা চেনা মনেই হবে। তো কোশ্চেন মনে রাখবে, আগে তুমি জিনিসটা জানো, ঠিক আছে? তাহলে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ।